नमस्कार बंधुरा आमी सोमनाथ आपनारा देखছেন एसडीसी न्यूज़ चैनल। आज 5 আগস্ট 2025 सुप्रीम कोर्टे हलो बहुल आलोचित डियारनेस अलाउंस बा डिए मामलार शुनानी। এই মামলাটি শুধু পশ্চিমবঙ্গের 10 লক্ষাধিক সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের জীবনেই নয়, রাজ্যের অর্থনৈতিক দিকেও বিশাল প্রভাব ফেলবে। আজকে শুনানিতে কি ঘটলো, কি বলল আদালত, আর এর ভবিষ্যৎ ফলাফল বা কী হতে পারে তা সবই জানবো আজকের এই ভিডিওতে। প্রথমেই সংক্ষেপে পটভূমিটা জেনে নিই। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বহুদিন ধরে কেন্দ্রীয় হারে সমান ডিএ দাবি করে আসছেন। কলকাতা হাইকোর্ট এই দাবি মেনে নিয়ে 100% ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে। এর মধ্যে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশেও রাজ্যকে 25% ডিএ 6 সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু আজকে শুনানিতে স্পষ্ট হয়ে গেল সেই নির্দেশ পুরোপুরি কিন্তু মানা হয়নি। আজকে শুনানির কি মূল ঘটনা ঘটেছে তা আপনাদের সঙ্গে আলোচনা করি। আজ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে যুক্তি উপস্থাপন করা হয় যে রাজ্যের আর্থিক অবস্থা এখন 100% ডিএ দেওয়ার জন্য উপযুক্ত নয়, কিন্তু বেঞ্চ এতে কিন্তু সন্তুষ্ট হয়নি। বিচারপতি কারোল স্পষ্ট বলেন, অন্য রাজ্যের কর্মচারীরা যদি সম্পূর্ণ ডিএ পান তবে পশ্চিমবঙ্গের কর্মচারীরা কেন পাবেন না। আদালত আরও পর্যবেক্ষণ করে যে রাজ্যের আইনজীবীরা নিজেদের বক্তব্যে বারবার অসঙ্গতি দেখাচ্ছে, যা সরকারের অবস্থানকেই কিন্তু দুর্বল করে দিচ্ছে। সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে যখন বেঞ্চ মৌখিকভাবে বলে গিভ এনি অ্যামাউন্ট, অর্থাৎ অন্তত কিছু অংশের ডিএ হলেও অবিলম্বে কিন্তু রাজ্যকে দিতে হবে। এছাড়া আদালত ইঙ্গিত দেয় যে এই মামলার চূড়ান্ত রায় কমপ্লিট জাস্টিস নিশ্চিত করবে, যাতে ভবিষ্যতে এই ধরনের বিতর্ক আর না হয়। অর্থাৎ বন্ধুরা কিন্তু একটা কমপ্লিট জাস্টিসের দিকে কিন্তু আমরা এগিয়ে চলেছি। এখন প্রশ্ন, চূড়ান্ত রায় কি হতে পারে। প্রথমে বলি যে প্রথম যে সম্ভাবনাটি আছে, রাজ্যের এসএলপি খারিজ হয়ে গিয়ে 100% ডিএ প্রদানের নির্দেশ কিন্তু আসতে পারে। দ্বিতীয়ত, আদালত ধাপে ধাপে ডিএ দেওয়ার সময়সীমা বেঁধে দিতে পারে, যাতে রাজ্যের উপর হঠাৎ আর্থিক যে চাপ সেটা যেন না পড়ে। তৃতীয়ত হতে পারে আদালত এককালীন নির্দিষ্ট শতাংশ দেওয়ার নির্দেশ দিয়ে বাকি নিয়ে আলাদা সমাধান দিতে পারে। এই রায়ের প্রভাব শুধু কর্মচারীদের বেতনে নয়, রাজ্যের বাজেটে, উন্নয়ন প্রকল্প, এমনকি রাজনৈতিক পরিস্থিতিতেও বড় প্রভাব ফেলবে। কারণ ডিএ নিয়ে আন্দোলন দীর্ঘদিন ধরেই রাজ্যে বিরোধী রাজনীতির একটি বড় হাতিয়ার। সবশেষে বলি যে আজকের শুনানি থেকে কিন্তু স্পষ্ট, সুপ্রিম কোর্ট চায় এই মামলাটির কিন্তু একটি স্থায়ী সমাধান। গিভ এনি অ্যামাউন্ট মন্তব্যে বোঝায় যায় যে আদালত আর সময় নষ্ট করতে দিতে রাজি নয়। এখন সবার চোখ চূড়ান্ত রায়ের দিকে, যা আগামী কয়েক দিনের মধ্যেই আসতে পারে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। আপনারা কি মনে করেন, আদালত কি 100% ডিএ দেওয়ার নির্দেশ দেবে, নাকি ধাপে ধাপে দেওয়ার সুযোগ রাখবে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। তো চলুন এই সম্বন্ধে আজকে যে কি ঘটনা ঘটলো তা আপনারা নিজেদের চোখেই দেখতে পারবেন। আশা করি সমস্ত লেটেস্ট আপডেটটাও আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। তা চলুন সেই ভিডিওতে যাই। ভিডিওটি হয়তো একটু দৈর্ঘ্য হবে, কিন্তু আপনারা এখান থেকেই আশা করি সমস্ত আপডেটটি পাবেন। তা ধৈর্য সহকারে সমস্ত ভিডিওটি আপনারা দেখুন। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শুরু হয়েছে। ডিএ কি মৌলিক অধিকার? সুপ্রিম কোর্টে দুপক্ষের সওয়াল জবাব চলছে। ডিএ আইনি অধিকার, সওয়াল করেছেন রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী। ডিএ সরকারি কর্মীদের অধিকার নয়, ইতিমধ্যেই কিন্তু সওয়াল জবাব পর্ব শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন গতকাল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল, যা পিছিয়েছে আজ পর্যন্ত, এবং সেখানে রাজ্য সরকারের আইনজীবী তিনি কিন্তু স্পষ্টই বলেছিলেন যে টাকার পরিমাণ ট্রাইব্যুনাল বা হাইকোর্ট কেউই ঠিক করে দেয়নি, পরিমাণ অনেক, তারা ইতিমধ্যেই কমিটি তৈরি করেছেন এবং সেই সংক্রান্ত বিস্তারিত শুনানি করা হবে, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা জানিয়েছিলেন। প্রয়োজনে দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিদিন শুনানি হবে, আর ইতিমধ্যেই সেই শুনানি পর্ব শুরু হয়েছে। বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বিজেন্দ্র, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, সওয়াল জবাব কোন পর্যায়ে?
দেখো, এখন শুনানি স্টার্ট হয়েছে, কিন্তু যখন শুনানি স্টার্ট হলো প্রথমেই সুপ্রিম কোর্ট একটা ক্লিয়ার করতে চাইলো কি ডিএ দেওয়াটা ফান্ডামেন্টাল রাইট কি না। কেন কলকাতা হাইকোর্ট যখন অর্ডার দিয়েছিল তারা অবজার্ভ করেছিল যে ডিএ ফান্ডামেন্টাল রাইট হতে পারে, এরকম একটা ইঙ্গিত তারা দিয়েছিলেন তাদের অর্ডারের মধ্যে। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট বলে কি তারা কোনো জায়গায় এরকম মেটেরিয়াল পাচ্ছেন না কি ডিএ তাকে ফান্ডামেন্টাল রাইট বলা যেতে পারে। তখন আমরা দেখলাম যারা কর্মচারীদের আইনজীবী ছিলেন, তার মধ্যে বিকাশ ভট্টাচার্য ছিলেন এবং বাকি আইনজীবীরা, তারাও বলেন কি এটা শুধু পাসিং রেফারেন্স হিসাবে কলকাতা হাইকোর্ট বলেছিল, তারাও এটাকে এনফোর্স করছেন না। তারা বলছেন তাদের লিগাল রাইট এটা এবং তাদের এনফোর্সেবল রাইট দিয়ে দেওয়া, সেটাকেই তারা চাইছেন, যেটা কলকাতা হাইকোর্ট তাদের পক্ষে রায় দিয়েছে। এবং সেক্ষেত্রে তারাও প্রেস করছেন না কি ডিএ তাদের ফান্ডামেন্টাল রাইট, তবে তাদের একটা লিগাল রাইট সেই হিসাবে সুপ্রিম কোর্টের কাছে তারা এসছেন। সেকেন্ড কোশ্চেন ছিল যেটা গতকাল অবজার্ভ করেছেন সুপ্রিম কোর্ট কি যেহেতু একটা প্যান ইন্ডিয়ায় রেমিফিকেশন রয়েছে, তারা দীর্ঘ শুনানি করবেন। সেক্ষেত্রে কর্মচারীদের আইনজীবী বলেন কি এটা প্যান ইন্ডিয়ার নিয়ম নেই, কেন কি দেশ জুড়ে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে যারা সেন্ট্রাল পে কমিশনের রেটেই স্টেটের কর্মচারীদেরকে দিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা দেওয়া হচ্ছে না, তাই এটাকে প্যান ইন্ডিয়া না দেখে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটাকে সুপ্রিম কোর্ট হিয়ারিং করুন। এবং তারপর হিয়ারিং স্টার্ট হয়েছে কুসুমিতা। প্রথমেই শ্যাম দিওয়ান পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বলেন কি ডিএ এখন একটা ভেস্টেড রাইট নয়, এটা রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে। কত রেট রাজ্য সরকার দেবে সেটা রাজ্য সরকার ঠিক করবে, সেটার উপর নানা কারণগুলো রয়েছে। রাজ্য সরকারের ফিসকাল পরিস্থিতি কি, অর্থাৎ আর্থিক পরিস্থিতি কি, রাজ্যের প্রায়োরিটিস গুলো কি, সেটা দেখে রাজ্য সরকার ঠিক করে যে কত ডিএ তারা কর্মচারীদেরকে দেবেন। রাজ্য সরকারের কর্মচারীরা এটা বলতে পারেন না কি সেন্ট্রাল যে রেটে দিচ্ছে সেই রেটে তাদেরকে দেওয়া হবে, সেটা তারা বাধ্য করতে পারেন না। এটাও আজকে রাজ্যের তরফ থেকে বলা হয়। কেন কি স্টেট গভর্নমেন্টের এরকম কোনো আইন নেই যেখানে বলা হয়েছে কি কেন্দ্রীয় হারে দিয়ে রাজ্য সরকারের কর্মচারীদেরকে দিতে হবে। তবে কম্প্যাশনেট গ্রাউন্ডে রাজ্য সরকার বিভিন্ন সময়ে এটা দেয় মূল্যবৃদ্ধিকে মাথায় রেখে, এবং সেটাই রাজ্য সরকারের কর্মচারীদেরকে মেনে নেওয়া উচিত। এটাও আমরা দেখলাম কপিল সিব্বল কিছুক্ষণ আগে অ্যাপিয়ার করলেন রাজ্যের হয়ে। তিনি বললেন যে ডিএ প্রত্যেক রাজ্যে আলাদা আলাদা রয়েছে, 13টি রাজ্য এরকম রয়েছে যারা কেন্দ্রীয় সরকার যে হায়ার রেট দেয় সেটাকে মানে না, তারা নিজের মেথোডোলজি হিসাবে ঠিক করে কত ডিএ তারা দেবেন। এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গেও তাদের নিয়ম অনুযায়ী ডিএ রাজ্য সরকারের কর্মচারীদেরকে দিচ্ছে। কিছু অল্প সময়ের জন্য এখন বিরতি হচ্ছে কুসুমিতা, হিয়ারিং আবার স্টার্ট হবে যেখানে রাজ্য সরকারের বক্তব্য আবার ফার্দার রাজ্যের তরফ থেকে বলা হবে কি কেন তারা সেন্ট্রাল হারে ডিএ দিতে চাইছেন না রাজ্য সরকারের কর্মচারীদের। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকালই আমরা দেখেছি যে সর্বোচ্চ আদালতে মাননীয় বিচারপতিরা তারা কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন যে ডিএ মামলার দ্রুত নিষ্পত্তি প্রয়োজন এবং গোটা ভারতে এর একটা প্রভাব রয়েছে, সেই কারণে প্রতিদিন শুনানি করা হবে। আর আজ যখন শুনানি শুরু হচ্ছে তখন শুরুতেই কিন্তু ডিএ কি মৌলিক অধিকার, এই প্রশ্নই কিন্তু সামনে এসেছে। সুপ্রিম কোর্টে সওয়াল জবাব দুপক্ষের মধ্যে শুরু হয়েছে, যেখানে রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী বলছেন ডিএ আইনি অধিকার, ডিএ সরকারি কর্মীদের অধিকার নয়, এমনটাই সওয়াল করছেন রাজ্যের আইনজীবী। রাজ্যের আর্থিক অবস্থার উপরে ডিএ নির্ভরশীল, এমনটা রাজ্যের আইনজীবীর বক্তব্য। বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, রাজ্যের ইতিমধ্যেই আমরা জানি কলকাতা হাইকোর্ট কিন্তু স্পষ্টই জানিয়েছিল যে ডিএ কিন্তু সরকারের দয়ার দান নয়, রাজ্য সরকারি কর্মচারীদের তাদের হকের পাওনা। এবং তারপরে আজকে যখন সর্বোচ্চ আদালতে মামলা চলছে, শুনানি হচ্ছে, সওয়াল জবাব হচ্ছে, তখন রাজ্য সরকারের আইনজীবী কি বলছেন যে পুরোটাই রাজ্য সরকারের আর্থিক পরিস্থিতির উপরে নির্ভর করবে এই দিয়ে দেওয়া। হ্যাঁ কুসুমিতা, বারবারই এই পয়েন্টটাকে প্রেস করা হচ্ছে রাজ্য সরকারের আইনজীবীদের তরফ থেকে। ডিএ যেভাবে দাবি করা হচ্ছে, একদিকে ফান্ডামেন্টাল রাইট বলা হয়েছিল, সেটা তো শুনানি প্রথমেই ঠিক হয়ে গেল, তারাও প্রেস করছে না এটা ফান্ডামেন্টাল রাইট নয়, তবে তাদের এটা লিগাল এনফোর্সেবল রাইট যেটা রাজ্য সরকারের কর্মচারীদের রয়েছে সেটাকে তারা প্রেস করছেন। কিন্তু শ্যাম দিওয়ান এবং কপিল সিব্বল যখন আপত্তি করলেন, প্রাথমিক যে তাদের আর্গুমেন্টস গুলো রয়েছে সেখানে বারবারই তারা বলছেন যে রাজ্য সরকারের ডিসক্রিপশন রয়েছে, রাজ্য সরকার কত রেটে দিয়ে দেবে সেটা রাজ্য সরকার ঠিক করবে। রাজ্য সরকারকে বাধ্য করা যেতে পারে না কোনো একটা নিয়ম দেখিয়ে কি কেন্দ্রীয় সরকারের হারে দেওয়া হোক বা তার থেকে বেশি দেওয়া হোক বা একটা ফিক্সড রেটে দিয়ে দেওয়া হোক, সেটা বাধ্য করা যেতে পারে না। একটা কম্প্যাশনেট গ্রাউন্ডে রাজ্য সরকার মূল্যবৃদ্ধিকে মাথায় রেখে সেই দিয়ে দেয় এবং সেটা রাজ্য সরকারের কর্মচারীদেরকে অ্যাকসেপ্ট করা উচিত। এবং তারা এটাও বলছেন যে এরকম নয় কি রাজ্য সরকার দিয়ে দিচ্ছে না, দিয়ে দিচ্ছে, কিন্তু তারা একটা স্পেসিফিক রেট চাইছেন। তবে এখানে রাজ্য সরকারের এখতিয়ার রয়েছে, তাদের ফিসকাল পরিস্থিতি কি, আর্থিক পরিস্থিতি কি রয়েছে, রাজ্য সরকারের প্রায়োরিটিস গুলো কি রয়েছে, কোথায় তারা টাকা খরচ করবেন, সেটাকে
মাথা রেখেই রাজ্য সরকার ঠিক করে কি কত দিয়ে তারা দেবেন। কপিল সিবাল একটা উদাহরণ দেন যে 13টি রাজ্য রয়েছে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের রেট মানে না, তারা নিজের মেথোডোলজি রয়েছে, নিজের একটা নিয়ম রয়েছে, সেই অনুযায়ী তারা ডিএ ঠিক করে। এক্ষেত্রে কেন্দ্রের হারটাই দিতে হবে, সেটাকে খারিজ করা হচ্ছে বারবার, এবং এটা যে লিগাল রাইট নয় সেটাও রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে। কিছুক্ষণের জন্য এখন ব্রেক হয়েছে প্রশ্নটা, আবার হেডিং স্টার্ট হবে, যেখানে রাজ্য সরকারের মনে করা হচ্ছে রাজ্য সরকারের বক্তব্য অন্তত আজকে কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখতে হবে যে কর্মচারীদের বক্তব্যের মধ্যে তারা কখন আজকে বলার সুযোগ পাচ্ছে নাকি অন্যদিন তাদেরকে শুনবে কোর্ট। কেন কি ডিটেইলে শোনা হবে, গতকালই কোর্ট বলে দিয়েছিল এখন ফাইনাল হেডিং করছেন। এর আগে তার ইন্টারিম অর্ডার দিয়েছিলেন যেখানে 25% দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু যেহেতু এখন ফাইনাল হেডিং তারা করতে চলেছেন তো পুরো ম্যাটারটাই শুনবেন এবং ফাইনাল জাজমেন্ট শুনানির পর দেবে সুপ্রিম কোর্ট। ওরা তো আপনাদেরই কর্মী, কোথাও পালিয়ে যাচ্ছেন না। রাজ্য সরকারকে বলুন কিছু টাকা হলেও দিন। ডিএ মামলায় রাজ্য সরকারের আইনজীবীকে বলল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত একেবারে আপনাদের জানিয়ে রাখি, ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারের আইনজীবীকে যে কথা বলেছেন, যে নির্দেশ দিয়েছেন যে ওরা তো আপনাদেরই কর্মী, কোথাও পালিয়ে যাচ্ছেন না, রাজ্য সরকারকে বলুন কিছু টাকা হলেও দিন। সংবিধানকে উদ্ধৃত করে রাজ্য সরকারি আইনজীবী সওয়াল, 25% ডিএ দেওয়ার অন্তর্বর্তী নির্দেশও সাংবিধানিক এখতিয়ারভুক্ত। রাজ্য সরকারি আইনজীবী তিনি সওয়াল করেছেন যে 25% ডিএ দেওয়ার অন্তর্বর্তী নির্দেশও সাংবিধানিক এখতিয়ারভুক্ত। আজকে ডিএ মামলার শুনানি ছিল সর্বোচ্চ আদালতে, আর সেখানেই রাজ্য সরকারের আইনজীবীকে সুপ্রিম কোর্ট বলে ওরা তো আপনাদেরই কর্মী, কোথাও পালিয়ে যাচ্ছেন না, রাজ্য সরকারকে বলুন কিছু টাকা হলেও দিন। ডিএ মামলায় রাজ্য সরকারের আইনজীবীকে বলল সুপ্রিম কোর্ট। সংবিধানকে উদ্ধৃত করে রাজ্য সরকারি আইনজীবী সওয়াল করেছেন 25% ডিএ দেওয়ার যে অন্তর্বর্তী নির্দেশ সেটা সাংবিধানিক এখতিয়ারভুক্ত। ওরা তো আপনাদেরই কর্মী, কোথাও পালিয়ে যাচ্ছেন না, রাজ্য সরকারকে বলুন কিছু টাকা হলেও দিন। ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকারের আইনজীবীকে আজকে বলল সুপ্রিম কোর্ট। পাল্টা সওয়ালে রাজ্য সরকারের আইনজীবী বলে যে সংবিধানকে উদ্ধৃত করে 25% ডিএ দেওয়ার অন্তর্বর্তী নির্দেশও সাংবিধানিক এখতিয়ারভুক্ত। সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্য সরকারের। কোথাও পালিয়ে যাচ্ছেন না, রাজ্য সরকারকে বলুন কিছু টাকা হলেও দিন। ডিএ মামলায় রাজ্য সরকারের আইনজীবীকে বলল সুপ্রিম কোর্ট। আজকে ডিএ মামলার শুনানি ছিল সর্বোচ্চ আদালতে, পাল্টা রাজ্য সরকারি আইনজীবী সওয়াল করেন সংবিধানকে উদ্ধৃত করে 25% ডিএ দেওয়ার অন্তর্বর্তী নির্দেশও সাংবিধানিক এখতিয়ারভুক্ত। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি যখন শুরু হয়, ডিএ কি মৌলিক অধিকার? সুপ্রিম কোর্টে দুপক্ষের সওয়াল জবাব চলে।